বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গতদিন একজন সাংবাদিককে দিনের বেলা হত্যা করা হয়েছে, হত্যার পর হত্যা চলছে। এই পর্যন্ত গত 1 বছরে প্রায় 5,000-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে। এখন এই স্লোগানটা স্বাভাবিক কিনা? স্বাভাবিক না যে একজন মানুষ যিনি শান্তিতে নোবেল জয়ী, তিনি ক্ষমতা নিয়েছেন এবং জনগণের একটা আশা ছিল গত বছর, যে সেনাবাহিনী যখন বলেছিল আমরা জনগণের জানমালের দায়িত্ব নিলাম। সেনাবাহিনী, আগে আপনার মনে থাকার কথা, আমরা যখন ছোট ছিলাম সেনাবাহিনীর প্রতি মানুষের অগাধ বিশ্বাস ছিল। সেনাবাহিনী যখন মাঠে নামতো তখন কিন্তু মানুষ মানে চুপ থাকতো কারো কথা। এখন দেখি এই যে হাদি নামে একজন, সে বারবার, যেটা এনসিপির নেতা, সে বারবার বলছে সেনানিবাস গুড়িয়ে দিবে, ইট, এই এক একটা ইট তুলে নেবে। অথবা ফুয়াদের মতো মানুষ যে বলে সেনানিবাস গুড়িয়ে দিবে। তাহলে একজন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষের সময়ে যদি এই ঘটনাগুলি ঘটে, যেমন কয়েকদিন আগে ঢাকার মতো জায়গায় একজন ব্যবসায়ীকে ইট দিয়ে, পাথর দিয়ে হত্যা করা হয়েছে, অথবা মাইলস্টোনের যে শিশুরা জীবন দিয়েছে অথচ তার মা বাবা এখনো তাদের লাশ পায়নি, এইগুলি কি স্বাভাবিক হয়ে যায় না যে এটা বলা, যে আহ, ওনার ওনার দ্বারা, আহ, মানে ওনার 2টা গুণ, দেশ বিক্রি আর মানুষ খুন। এরপরে আসেন দেশ বিক্রির কথা। আপনার ওনার যে দল এনসিপি, বা তার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, ওনার সবচেয়ে একজন বড় সমর্থক ছিলেন একসময় শেখ হাসিনার বিরুদ্ধে, যখন বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ক্রিটিক ছিলেন, ডক্টর রেজা কিবরিয়া, একসময় গণ অধিকার পরিষদের সভাপতি ছিলেন। উনি কি বলেছেন? গত 16 বছরে শেখ হাসিনা আমলে হতাশ হইনি, সব সময় মনে করেছি এ দেশটা উঠে আসবে এবং একদিন এশিয়ার কমপক্ষে প্রথম সারির দেশের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে, মালয়েশিয়ার মতো হবে, থাইল্যান্ডের মতো হবে, হবে এদেশটা কম হবে কমপক্ষে। আমি এটা ভেবেছি। এখন আমি আশাটা ছেড়ে দিয়েছি এদের দেখে, প্রফেসর ইউনূস ও তার দলকে দেখে। আমার আর আশা নেই। আনকোট। তাহলে কি একজন যে সবচেয়ে ঘোরতর সমর্থক ছিল, অথবা তার যে নারী নেতৃবৃন্দ আছে, তারা বারবার বলেছে যে তারা, তাদের যে 20 জন 15-20 জন মহিলা, সরি, পুরুষ নেতা আছে তাদের কাছে নিরাপদ না। তাহলে এটা কিরকম একটা দল গঠন করলেন যার কাছে তাদের দলের নেত্রীরা নিরাপদ না? সেখানে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকবে? আহ, আম, এর এর আগেও খুলনাতে কয়েকদিন আগে বিএনপির এক যুবদল কর্মীকে রক কেটে হত্যা করা হয়েছে। এরকম অহরহ হত্যা করা হয়েছে। যারা তুষারের বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু তাকে কোনো প্রতিকার নেই, শুধু শোকজই দেয়, এর বাইরে কোনো কিছু দেয় না। আপনি দেখেন আহ শামীম ইনু সাহেব কি করেছেন? জি কে শামীমকে গ্রেপ্তার করেছিলেন, বঙ্গবন্ধুর কন্যা, তাকে ছেড়ে দিয়েছেন। আবরার ফারাদের খুনিদের ধরেছিল বঙ্গবন্ধু কন্যা, উনি ছেড়ে দিয়েছেন। মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগ করলে আহ রাজাকার ছিল মোবারক হোসেন, আহ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, উনি খালাস দিয়েছেন। হলি আর্টিজের যারা খুনি ছিল তাদেরকে উনি খালাস করে দিয়েছেন। নাসিরুল্লাহ বাংলা টিমের সবাইকে উনি ছেড়ে দিয়েছেন। ব্লগারদের, অভিজিৎ রায়ের খুনি যারা ছিল তাদেরকে ছেড়ে দিয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে উনি ছেড়ে দিয়েছেন। 10 ট্রাক অস্ত্র মামলায় যারা জড়িত ছিল তাদেরকে ছেড়ে দিয়েছেন। একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলায় যারা জড়িত ছিল তাদেরকে ছেড়ে দিয়েছেন। রাজাকার এটিএম আজহারকে ছেড়ে দিয়েছেন। ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেন আসলামকে ছেড়ে দিয়েছেন। আমি লিস্ট গোজ অন অ্যান্ড অন। এর বাইরে দেখেন, এটা তো গেল হত্যা। এরপরে আসেন উনি ব্যক্তিগতভাবে কি পেয়েছেন। উনি ওনার 666 কোটি টাকা মৌকুব করেছেন। উনি নেক্সট 5 ইয়ার্স কোনো ট্যাক্স দিবেন না। উনি গ্রামীণ ব্যাংকের বাংলাদেশের জনগণের যে 25% শেয়ার ছিল সেটা কমিয়ে 10% নিয়ে আসছে, যেটার মূল্য দাঁড়ায় 16,000 কোটি টাকা। এডিবির যে ব্যয় বরাদ্দ করেছেন 1,32,000 কোটি টাকা, সেটার 50% উনি গ্রামীণে দিয়েছে, চট্টগ্রামে দিয়েছেন। গ্রামীণ প্রীতি, চট্টগ্রাম প্রীতি, আত্মীয়তা প্রীতি, ওনার সহকারী প্রেস সচিব, ওনার ভাতিজা, উনি গ্রামীণ প্রীতিতে এখন যিনি এই স্বাস্থ্য উপদেষ্টা, ওনাকে নিয়ে আসছেন। ওনার কোনো কর্মদক্ষতা নেই।
4টি পার্টিকে উনি সবসময় ডাকেন, তাদের সঙ্গে কথা বলেন যাদের নিবন্ধন নেই, যাদের ভোটের সংখ্যা হয়তো সর্বসাকুল্যে 5 থেকে 7% হবে, বিএনপিকে বাদ দিলে পিআর পদ্ধতিতে ইলেকশন চান, কারণ উনি উনি সেটা জামাত চায়, সেজন্য রোহিঙ্গাদের বলেছিলেন, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেলকে ডেকে এনে বলছিলেন ঈদের নেক্সট ঈদ তারা দেশে করবে। সেটা তো হয়নি, উল্টা পুশ এন হয়েছে। যখন ওনাকে ডিসেম্বরের ভিতর বিএনপি এবং সেনাবাহিনীর প্রধান বলছিলেন ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতে হবে, তখন উনি উনি কাকে ডাকলেন? নাহিদকে ডেকে বললেন উনি গোস্বা করেছেন, উনি পদত্যাগ করবেন। নাহিদ যার দলের কোনো 2জন সমর্থক নেই, এবং উনি লন্ডনে গেলেন, এই পর্যন্ত 11 বার সফর করেছেন বিভিন্ন দেশ, সেইটা ওনার মেজরিটি ওনার ব্যক্তিগত, এবং লন্ডনে মিটিং করেছেন, সেটার কি হয়েছে সেটা জনগণ জানতে পারেনি। একের পর এক যায় ওনার, তো এই যে যে টাকাগুলো যাচ্ছে, অথবা এনসিপি কে সরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে, এখন এইগুলো কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? খায়রুল হক একজন বিচারপতি ছিলেন, উনি রায় দিতেই পারেন, স্বাভাবিক ব্যাপার। রায় সব দেশেই বিচারপতিদের এরকম রায় দেয়, তার জন্য তাকে হত্যা মামলায় গ্রেপ্তার এটা কখনো দেখা যায় না। কয়েকদিন আগে ডক্টর কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হলো, ওনার বিরুদ্ধে কথা বললেই তাকে, আবার উনি বলেন আপনারা কথা বলেন। আবার দেখেছেন আপনার মতিউর রহমান চৌধুরী, উনি বলেছেন আমরা যেটা লিখতে চাই বলতে চাই সেটা বলতে পারি না, এটা ওনার প্রেস সচিবের সামনে বলে। এই গেল একটা জিনিস। আরেকটা দেখেন, আপনি আপনার যেটা লাভজনক প্রতিষ্ঠান, আপনি কি সেটা বিক্রি করবেন? বা জনগণ, পৃথিবীর কেউ কি কখনো লাভজনক প্রতিষ্ঠান কারোর হাতে ছেড়ে দেয়? উনি ছেড়ে দিচ্ছেন। উনি একটা করিডোর দিচ্ছেন, সেইটার ব্যাপারে জনগণকে অবহিত করেন না। সেন্ট মার্টিনে আমরা যেতে চাই, সেখানে যেতে পারি না। একটার পর একটা চলতেছে। উনি কয়েকদিন আগে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছেন, সেইগুলি জনগণের কাছে প্রকাশ করে না। তার মানে তো এটা প্রমাণ করে যে উনি ইউনূস সাহেবের 2 গুণ, দেশ বেচা আর মানুষ খুন, এর বাইরে তো উনি কোনো কিছু দেননি। আপনি এই 1 বছরে একটা শিশু মার পেট থেকে বেরিয়ে আসে 9 মাস পরে, তো উনি এই পর্যন্ত একটা কি পদক্ষেপ নিয়েছেন? আমি তো এখন পর্যন্ত দেখিনি যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে। দেশে এর ভেতরে ওনার যারা কাছের লোক, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নতুন করে 28 লক্ষ লোক বেকার হয়েছে, এর চেয়ে আরো বেশি বেকার হয়েছে। তার মানে কি, বেকার যখন হবে তখন অপরাধ আরো বেশি বাড়তে থাকবে। মানুষের আশা ওনার কাছে অনেক বেশি ছিল, উনি নোবেল লরিয়েট, মনে করেছিল যে উনি হয়তো দেশটাকে ভালো কোথাও নিয়ে যাবেন, কিন্তু ভালো হয়নি। আমাদের দেশটা প্লেনে যাচ্ছিল সিঙ্গাপুরের দিকে, সেটা উনি টার্ন অ্যারাউন্ড করে নিয়ে গেছেন পাকিস্তানে। একসময় পাকিস্তানের সাংবাদিকরা বলতো যে আমাদের দেশটা বাংলাদেশের মতো করে দেবে, এখন তো আর বলে না। তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে দেখেন, ওনার কেসগুলি উনি সরিয়ে দিলেন, তাই না? কিন্তু তারেক রহমান পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু ওনার কিন্তু একটা কেসও সরানো হয়নি। এখনো কেস কিন্তু ওনার যে সাজা, সেটা কিন্তু এখনো বহাল তবিয়াতে আছে। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম তারেক রহমানকে আসতে দিবেন না, কারণ উনি হাঁটছেন জামাত স্বাধীনতা বিরোধীদের নিয়ে, এবং উনি চান যে -2 ফর্মুলায় একইভাবে হাঁটতে, যেটা উনি 2007 সালে করতে চেষ্টা করেছিলেন, তখন ব্যর্থ হয়েছিলেন। এখন চাচ্ছেন যে এই মব জাস্টিস এবং কিলিং এর মাধ্যমে ওইটা ওইটা উনি কায়েম করতে চান। এবং বেগম জিয়া অসুস্থ, ওনার বয়স হয়েছে, বয়স ওইরকম বেশি না, কিন্তু তারপরে উনি অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে দিক। কিন্তু যেহেতু উনি অসুস্থ, উনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আসতে পারে না দেশে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? যে উনি -2 যাচ্ছেন, ওনার কাজই হচ্ছে যে বিভিন্নভাবে দেশটাকে অশান্ত করা, এবং ওনার ওনার যে ওনার ব্যক্তিগত যে জিনিসগুলি, সেইগুলি উনি হাসিল করছেন, এবং দেশ গোল্লায় যাক, দেশ বিক্রি হয়ে যাক, তাতে ওনার কিছু আসে যায় না। উনি 25টা প্লেন কিনবেন বোয়িং থেকে, উনি কি কোনো টেন্ডার করেছেন? কোনো কিছু কিনতে গেলে বাংলাদেশ সরকার এরকম বড় কোনো কিছু যে টেন্ডার আহ্বান করা হয়, টেন্ডারের মাধ্যমে স্পেসিফিকেশন দেয় বিমান বাহিনী বা অন্য ইঞ্জিনিয়ার, সেই স্পেসিফিকেশনের ভিত্তিতে টেন্ডারটা হয়। টেন্ডার হওয়ার পরে দেখে যে কার ফুলফিল হয়েছে কিনা, এবং কার দাম কম, সেই হিসেবে জিনিস। উনি কিসের ভিত্তিতে 25টা, এবং এই টাকা কোত্থেকে আসবে? টাকাটা তো বাংলাদেশে এইটা ট্রাক কিনতে গেলে প্রায় 12,000 থেকে 13 বিলিয়ন ডলার লাগবে। এত টাকা কি বাংলাদেশের রিজার্ভে 22 থেকে 23
$1 বিলিয়ন আসতে হবে, তাহলে আপনার সেই নিক্সনের কথাই চলে যাচ্ছে না যে আহ, তলাবিহীন ঝুড়ি, তাহলে দেশটা বিক্রি হয়ে গেল না? ব্যাপারটা সেরকম দাঁড়ায় না? যে আমি যদি একটু প্রসঙ্গটা একটু জি। অন্যদিকে নেই, সেটি হচ্ছে যে এই ওনাকে যারা খুব পছন্দ করতেন, যারা গত বছর জুলাই আগস্টে এক ধরনের এই আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, এবং যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং সবসময় তার সঙ্গে ছিলেন, এমনকি তার ঘনিষ্ঠ যারা তাকে বসিয়েছে, সেই রকম গ্রুপের মধ্যেও তো আমরা দেখি দেবপ্রিয় ভট্টাচার্য কিংবা টিআইবির ইফতেখারুজ্জামান, তারাও এখন প্রকাশ্যে, এমনকি এই মতিউর রহমান চৌধুরী, তারা তো এক কোর গ্রুপের লোক ছিলেন বা জি। আছেন এখন পর্যন্ত। তো তারাও এখন কেন ওই এক বছর যেতে না যেতেই ওনার বিরুদ্ধে প্রকাশ্যে আহ, বলা শুরু করলেন? এটা কেন ওনাদের তার কারণ তারা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছে না, কারণ রেজাল্ট তো দেখতে হবে জনগণের। আপনি আপনি জনগণ, যেটা বলা হয় যে বাংলাদেশ এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ কুড বি সুদান। অথচ গত সরকারের আমলে আপনি যদি দেখেন বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু লোন দিয়েছেন শ্রীলঙ্কাকে, উনি সুদানকে লোন দিয়েছেন। কিন্তু এখন যে অবস্থা চলছে, এবং বাংলাদেশে অলওয়েজ রিজার্ভ ছিল 6 মাসের খাদ্যশস্য, যে খাদ্যশস্য দিয়ে ওই লেখা আছে শেখ হাসিনার আম, আহ, নাম লেখা আছে, সেইগুলি দিয়ে চলছেন উনি। এবং জিনিসপত্র দেখেন, কয়েকদিন আগে উনি উইট কিনবেন কোত্থেকে? যেখানে দাম বেশি সেখানে। কেন আমি উইট বেশি দামে কিনবো বলেন আমাকে, যেখান থেকে আমি কম দামে। আমার কথা হচ্ছে, জিনিস যদি কম দামে কিনতে পারেন, আমি যেখানে থাকি, আমি যে সেই দেশকে রিপ্রেজেন্ট করি, এবং আমি তার স্বার্থ দেখবো 100%। এটা কোনো কেউ যদি বলে যে না তুমি, এটা আমি কখনোই মানবো না। আমি যে দেশে থাকি, আমি তার স্বার্থ 100% দেখবো। এখানে কোনো ইয়ে নেই আমার, কারণ এইটা আমার দায়িত্ব। এখন আপনি যে দেশ চালাচ্ছেন বা চালাবেন, বা আপনি বা আমি যদি ভবিষ্যতে কোথাও কাজ করি, আমি সেইখানকার স্বার্থ দেখবো। কোনো কোম্পানিতে কাজ করলে সেই কোম্পানির স্বার্থ দেখবো। এটা হচ্ছে নর্ম। কিন্তু উনি তো দেশের স্বার্থ দেখছেন না, উনি দেখছেন ওনার ব্যক্তিগত স্বার্থ। যেটা বলছিলাম এর আগে, যে ওনার স্বার্থ উনি দেখেন, এটা অল ইজ ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট। অথচ এইগুলিও কিন্তু উনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, এবং যার জন্য ওনারা দেখছেন যে উনি হয়তো চলে যাবেন, উনি বিদেশে চলে যাবেন, ওনার একটা সুনাম আছে বাইরে, কিন্তু এই লোকগুলো যারা ওনার সঙ্গে ছিল তারা কিন্তু বিপদে পড়বে। পক্ষান্তরে আপনি যদি দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য, ইফতেখার, ওরা যারা আছে, আলী ইমাম সহ, তারা যখন আগের সরকার বঙ্গবন্ধুর তনায় যখন বলেছিলেন আমরা আহ, এই পদ্মা সেতু নিজের টাকায় করব, তখন কিন্তু এদের দেখেন আর পদ্মা সেতু করতে পারবে না বলে বিএনপি চেয়ারপারসন থেকে, আমি মনে করি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যারা আছেন তারা অথর্ব এবং অকর্মণ্য, তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে, এবং ইনক্লুডিং তারেক রহমানের উচিত ওনার যারা আম, উপদেষ্টা আছে তাদেরকে বাদ দেওয়া। এরা উপদেশ দেওয়ার মতো মানুষ বলে আমি মনে করি না, এদের কোনো যোগ্যতা নেই। যোগ্যতা থাকলে মানুষকে ভালো পরামর্শ দিতে হয়, যাতে দেশ এগিয়ে যায়, অথবা পার্টি আগাতে পারে। আপনি দেখেন বেগম জিয়াকে যখন ক্ষমতায় ছিল, তখন ওনাকে এই আহ, আপনার সাবমেরিন কেবলের ব্যাপারে বলা হয়েছিল। ওনার কোন উপদেষ্টা এই ধরনের বুদ্ধি বুদ্ধি দিল যে না এটা নিয়েন না? দেশটা পিছায় গেল। কিন্তু এটা দোষটা হলো কার? বেগম জিয়ার। তা আমি কেন এই ধরনের লোক রাখবো? আমি মনে করি যে ইয়াং, এনার্জেটিক, কোয়ালিফাইড, শুধু পিএইচডি থাকলে হবে না, যার ভিতরে মেধা আছে, যার ভিতরে ভিশন আছে। আমি যখন কোনো জিনিস করি, আমি 50 থেকে এখনো কোনো প্রজেক্ট করে দিই, আমি 50 বছর কি করব, বা 50 বছর পরে কি হতে পারে, বা 75 বছর বা 100 বছর পরে কি হতে পারে, আমার সবকিছু করতে হয়। আমি যখন একটা কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে আসলাম, তখন আমাকে এটা করে আসতে হয়েছে, যে আমি 50 বছর পরে এই জিনিসটার পরবর্তী কি দেখছি, বা 100 বছর পরে কি হতে পারে, সেইটাকে আমাকে চিন্তা করতে হবে। একটা নেতা বা নেত্রীর যারা উপদেষ্টা থাকে তাদের দায়িত্ব হচ্ছে এইটা। কিন্তু এই ব্যাপারে আমি মনে করি যে এইখানে ওনার উপদেষ্টা পরিষদ চেঞ্জ করা দরকার, এবং পাশাপাশি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার উপদেষ্টা পরিষদ চেঞ্জ করা উচিত। কারণ আমি মনে করি না যারা উপদেষ্টা ছিলেন তারা যে ভীষণ দেখেছিলেন, বা নির্বাচন, অনেক জিনিস নিয়ে প্রশ্ন আপনারাও করেছেন, আমরাও করি, বা অন্য যারা আলোচনা করে তারাও করে, একটাই কারণে করে, ওনাকে প্রশ্নবিদ্ধ করেছে এই উপদেষ্টাদের জন্য, অন্য কোনো কিছু না। আমরা যদি ডক্টর ইউনূসের জায়গায় ফিরি, আহ, আপনি তো 3 দিন আগে তার যে ভাষণ, জাতীয় উদ্দেশ্যে ভাষণ শুনেছেন এবং সেখানে তিনি নির্বাচনে একটা রোড ম্যাপ দিয়েছেন। আপনার কি মনে হয় যে
নির্বাচনটা আসলে কোন পথে যাবে বা হবে, আদৌ হবে কিনা আপনার কি উনি যে ভাষণটা দিয়েছেন আপনি দেখেন, এটা কারোর একটা পার্টির এগেনস্টে ওনার কথা, এইটা কোনো দেশের ব্যাপারে কথা বলে। যেহেতু সেহেতু এই ছিল তার। একজন মানুষ, একজন ওনার মতো একজন আহ, যেটা বলা হয় নোবেল লরিয়েট, তার সে যখন লিখবে এই যেহেতু সেহেতু থাকার কথা না। প্রথমত, একটা প্রেসিডেন্ট বা একটা রাষ্ট্রপ্রধান যখন বক্তব্য দেয়, তার এইগুলি অবশ্যই কোন ল্যাঙ্গুয়েজ বা কি ধরনের ভাষা ব্যবহার করবে এটা দেখা উচিত। আরেকটা হচ্ছে দেখেন, সেখানে নেই মানে 75-এ বঙ্গবন্ধু হত্যা, নেই জিয়াউর রহমান হত্যাকাণ্ড, অথবা 75-এর পরে 96 পর্যন্ত কোনো একটা টু শব্দ হয়নি, অথবা 2001 থেকে 2006-7 পর্যন্ত কোনো কথা নেই। কারণ ওখানে 2001 থেকে 2006 পর্যন্ত অনেক হত্যাকাণ্ড হয়েছে। এর বাইরেও 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের প্রচুর ছাত্র জীবন দিছে। বঙ্গবন্ধু সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু উনি জাতির পিতা, উনি বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। ওনার হত্যাকাণ্ড নিয়ে ওনার ঠিক আছে, আপনার তর্কের খাতিরে মেনে নিলাম যে বঙ্গবন্ধু অন্যায়, বঙ্গবন্ধু, কিন্তু ওনার স্ত্রী কি অপরাধ করেছিল, ওনার ছেলের বউ যিনি প্রেগনেন্ট ছিলেন তিনি কি অপরাধ করেছিলেন, রাসেল কি অপরাধ করেছিল, এই যে যে জিনিসগুলো, এই ওনার মতো উনি উনি শান্তিতে নোবেল পুরস্কার মানুষ, তাহলে এইগুলি কেন আসেনি? এখন আসেন নির্বাচন, নির্বাচন উনি দিবেন না, একটা মূলা ঝুলিয়ে দিয়েছে। বারবার উনি এক একটা কথা বলেন, কিন্তু তো কথার কোনো মিল নেই। কারণ দেশকে অশান্ত থাকলে উনি বলবেন যে এখন তো দেশ অশান্ত, ইলেকশন দেওয়া যাবে না, এবং উনি -2-তে, আমি যেটা বারবার বলছি, -2 ফর্মুলার দিকে আগাচ্ছেন, এবং নির্বাচন যাতে না দেওয়া লাগে সেইগুলি করছেন। নাহলে একজন সাংবাদিককে দিনের বেলা দিনের বেলা হত্যা করা হলো, অথবা ডক্টর কলিমুল্লাহ ওনার বিপক্ষে কথা বলেছেন, ওনাকে দুদকের মামলায় গ্রেপ্তার করা, উনি ডক্টর কলিমুল্লাহ তো পালিয়ে যাননি, তাহলে ওনাকে কেন গ্রেপ্তার করা হলো? আর দুদকের মামলায় কেন গ্রেপ্তার করতে হবে? আপনার যদি আমি ট্যাক্স ফাঁকি দিয়ে থাকি, তাহলে আপনি বলেন যে ঠিক আছে, আপনার ট্যাক্স নিয়ে আসেন, দেখেন, ট্যাক্স ফাইন করেন, তারপরে কোর্টে যাক মামলা, তারপরে যদি সাজা হয় তাকে সাজা দেন, ঠিক আছে। কিন্তু সাজা হওয়ার আগে একজন মানুষকে কেন গ্রেপ্তার করবেন? আপনি শান্তিতে, আপনি যদি আপনার কোনো কিছু সংস্কার করতে হয়, তাহলে এই সংস্কারগুলো করুন, যাতে সাধারণ মানুষ, একজন কৃষক তার ন্যায্য মূল্য পাবে, একজন শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, একজন রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, তাদের যদি স্বাস্থ্য যে সেবা সেইটা পেতে পারে কিভাবে, একজন গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, বা কিভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায় সেইটা দেখান, সেই সংস্কারটা করেন। অথবা এই যে যে আইনের যে ফাঁক ফোকর আছে, যে একজনের বিরুদ্ধে হঠাৎ করে একটা হত্যা মামলা দিলাম, হত্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করি না কেন? আগে মামলাটা চলুক, প্রমাণ করুক, তারপরে যদি সে অপরাধী হয় তাকে সাজি দেন, শাস্তি দেন। আমি সেটার সঙ্গে একমত, কিন্তু এই যে যে সংস্কারের নামে যে একটা মূলা ঝুলিয়ে দিয়ে মানুষকে, আর উনি যে এটা বলছেন 71-কে মানেন না, স্বাধীনতা বলেন দিদি, এইরকম একই স্বাধীনতার কথা কিন্তু বলেছিল বঙ্গবন্ধু হত্যাকারী, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারাও বলছিল আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম, বলছিল কিনা আপনার মনে মনে করে দেখেন। তাহলে এটা তাহলে তাদের তৃতীয় স্বাধীনতা, এইটা জাস্ট বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের একটা বাংলাদেশকে ধ্বংস করার একটা চক্রান্ত ছাড়া আর কোনো কিছু না। উনি দেশটাকে ধ্বংস করতে এসছেন, আর দেশকে ওনার যা যা প্রয়োজন উনি নিয়ে যাচ্ছেন। এর আগে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমার যেটা সূত্র সেটা বলছে যে উনি $10 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক থেকে চেয়েছেন। দেখেন আলী ইমাম সাহেব এখন বাংলা মনসুর হচ্ছে বাংলাদেশ ব্যাংক গভর্নর, উনি কিন্তু এই পদ্মা সেতু যখন হয় তখন বলেছিলেন কোনো রকম পদ্মা সেতু সম্ভব না, হয়তো ভিত্তি প্রস্তর স্থাপন হতে পারে, এই কথা উনি বলেছিলেন। আমার কাছে পুরো লিস্ট আছে যারা কি কি কথা বলেছেন। ওটা করতে গেলে আমরা অনেক সময় লাগবে, এটার জন্য আরেকদিন। কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট যে ওনার সঙ্গের মানুষ ওনার থেকে সরে যাচ্ছেন, কারণ তারা দেখতে পাচ্ছেন যে 1 বছরে একটা, আপনি যখন ভাত রান্না করেন, একটা ভাত, মারা কিন্তু একটা ভাত চাপ দিয়ে বুঝতে পারতো, যে আমরাও চাপ দিলে বুঝতে পারি যে ভাতটা হয়েছে কিনা। 1 বছর ওনারা বুঝে গেছেন যে উনি একটা এনজিও চালাতে পারেন, কিন্তু দেশ চালানো এক জিনিসটা, দেশ উনি চালাতে পারবেন না। উনি দেশ, এবং উনি নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারটা আপনি আবার একটু দেখেন, ওখানে বারবার বলছেন, হ্যাঁ উনি স্বীকার করেন যে উনি ব্যর্থ, উনি উনি অক্ষম। অক্ষম, তাহলে উনি সুন্দর সাবলীল ভাষায় স্বীকার করছেন। আবার যখন গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকার দিলেন তখন উনি স্বীকার করতে চান না, কিন্তু
গার্ডিয়ানের কাছে তার যে সাংবাদিক ছিল উনি ওনার কাছে তথ্য প্রমাণ ছিল, তো প্রমাণ দিচ্ছেন, উনি মানতে রাজি না। এখন কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যাবে না, আর কেউ যদি আহ ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, এবং সেভাবেই জাগানো যায়, এবং তাহলে ঠিক করা যায়। আমার যদি ভুল আছে আমি স্বীকার করে নেই, তাহলে আমি ভুল শুধরাতে পারবো, না হলে পারবো না। ধরেন এক লোক একবার তার বন্ধুদের সঙ্গে বেট ধরছে যে আমাকে যদি 2 আর 2 4 বোঝাতে পারো, তাহলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার বউ যারা জুয়া খেলে তারা এগুলো করে, তা আমি দিয়ে দিব। তো এখন তার বউ শোনার পরে বউ কান্নাকাটি। তা সে বাড়ি ফিরছে, বাড়ি ফেরার পরে তার বউ বলতেছে তুমি এরকম কার, বলছে দেখো আমি যদি 2 আর 2 4 না বুঝি আমাকে কে বোঝাবে। তো এখন ওনার অপরাধ, ওনার যে উনি যে অক্ষম, উনি যে পারছেন না এই কথা উনি যদি স্বীকার না করেন, অথবা উনি কোনো কিছু হলে উনি উনি বলেন নাহিদকে ডাকেন, যে আমি পদত্যাগ করব। নাহিদের তো যে পার্টিটা সেটার তো কোনো এখনো নিবন্ধন নেই, এবং নাহিদের কয়টা ভোট আছে? বিএনপির ভোট আছে 30% ভোট আছে, বা যেটাই বলেন, কিন্তু নাহিদের কি ভোট আছে সেখানে? সেনাবাহিনীর প্রধানও গত বছর বলেছেন তিনি আমিরে জামাতের সঙ্গে, যাদের ভোট আছে 5% থেকে 6%, তিনি তো বিএনপির সঙ্গে মিটিং করেন, তিনি তো কমিউনিস্ট পার্টি বা অন্য যারা দল ছিল। আর আওয়ামী লীগ বড় দল, তার ভিতরে কিছু মানুষ খারাপ করতে পারে, দুর্নীতি করতে, তাদের বিচার করুন, কিন্তু আওয়ামী লীগ দল তো দুর্নীতি করে নাই। যার হাজার হাজার কর্মী, আপনি যদি আওয়ামী লীগের দল চিন্তা করেন, আওয়ামী লীগের হয়তো আহ আহ যদি 40% হয়, তাহলে তাহলে প্রায় এই 7.5 জায়গাটা কোটি রাখতে বা 8 চাচ্ছিলাম কোটি মানুষ আছে। 8 কোটি মানুষকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? যে আমি এইটা ধরে একটু আপনাকে প্রশ্ন করতেই চাচ্ছিলাম। সেটি হচ্ছে যে 1 বছর পার করলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, পাশাপাশি 1 বছর আরো 3 দিন পার হয়ে গেল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের। কিন্তু মানুষের মধ্যে বা আওয়ামী লীগের যারা নেতা কর্মী কিংবা সাধারণ সদস্য, তাদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এই 1 বছরের মধ্যে আওয়ামী লীগ হয়তো ঘুরে দাঁড়াবে, কিংবা আওয়ামী লীগ এই ইউনূস সরকারের দুঃশাসন থেকে মানুষকে মুক্তির জন্য পথে নামবে বা পথ দেখাবে। আপনার দৃষ্টিতে কি সেরকম কোনো কিছু চোখে পড়লো? আওয়ামী লীগ কি খুব শক্তিশালী কিছু এখন পর্যন্ত হ্যাঁ, করতে পারলো? হ্যাঁ, আর আমার মনে হয় আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে আসছে। কারণ আপনি যদি দেখেন যে গোপালগঞ্জে যেটা হয়েছে, আম, গাজীপুরে হয়েছে, টাঙ্গাইলে হয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রতিরোধ, যে আওয়ামী লীগ এখন তারা তো একটা জিনিস করেছে, তার সবকিছু সাংবিধান নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে, যুবলীগকে, আবার তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে, তার ভিতরে যারা তারা আন্দোলন করে যাচ্ছে। এবং আশা রাখি অচিরেই বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষ এখন, আপনি যদি কথা বলেন সাধারণ মানুষের কাছে সঙ্গে, তাহলে তারা বলবে আমরা আগেই ভালো ছিলাম। তাহলে বোঝা যায় যে মানুষ বুঝতে পারছে, মানুষ আহ, যে আমরা আগে এরকম তো দেখিনি। বিচার একটা হতো, যেটা বললাম যে আবরার হত্যাকাণ্ড, তার বিচার হয়েছে, সেই বিচারের সবাইকে ছেড়ে দিলেন। আবার সেই বিচারের যিনি আহ আম, যারা আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তিনি শিবিরের নেতা শিশির মনির। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনি চিন্তা করেন। তাহলে প্রতিটা হত্যাকাণ্ড, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা এই ছাত্রলীগ নামে যারা হেলমেট বাহিনী ছিল, তারা নিজেরা এখন শিবির, তারা নিজেরাই স্বীকার করছে তারা এই কাজগুলি করেছে, এবং তারা শিবির। এগুলো অজস্র প্রমাণ আছে, তার প্রমাণগুলি তারাই রেখে যাচ্ছে। তাহলে মানুষ যার জন্য এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম। এবং আমি আশা করব, যে আমি আশা করি, এবং এবং দেখবেন যে অচিরেই মানুষ মাঠে নেমে আসবে, এবং আহ, এইটা আহ, এইটা সাময়িক যে আর বারবার এক একটা ট্যাগ দেওয়া হয়। স্বৈরাচার কাকে বলে? স্বৈরাচার হচ্ছে যে একটা ছোট্ট গ্রুপ যাদের আইডিয়াটা অন্য বৃহত্তর গ্রুপের উপরে চাপিয়ে দেয়। সেটা ইউনূসের বেলায় প্রযোজ্য, ইউনূস সাহেবের বেলায়। ইউনূস সাহেবের এনসিপি দলের ভোট আছে 1%-এরও কম। 1% মানুষ যখন অন্যের পর, আওয়ামী লীগ তো স্বৈরাচার, শেখ হাসিনা তো স্বৈরাচার না, সংজ্ঞা অনুযায়ী শেখ হাসিনা স্বৈরাচারের ভিতরে পড়ে না। অবশ্যই না। আমরা আপনার ইউনূস আলোচনা, স্বৈরাচার, ইউনূস খুনি, এটা পড়ে, কিন্তু আওয়ামী লীগ স্বৈরাচার না, বিএনপি স্বৈরাচার হতে পারে না, কারণ বিএনপির সমর্থন আছে। জি, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অল্প সময়ের মধ্যে অনেক যুক্তিপূর্ণ তথ্য, উপাত্ত এবং বিশ্লেষণ আপনি তুলে ধরলেন। আর আমরা দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন, আমরা কিন্তু আলোচনাটি শুরু করেছিলাম যে 1 বছর পূর্ণ করলো গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই 1 বছর যেতে না যেতেই এখন তার বিরুদ্ধে স্লোগান উঠেছে ডক্টর ইউনূসের 2 গুণ,
দেশ বিক্রি মানুষ খুন। কেন এই স্লোগানটি উঠলো এবং কেন এই কথাগুলো তার শুনতে হচ্ছে, এসব নিয়ে আমরা কথা বললাম। আমার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন ইঞ্জিনিয়ার জিয়া করিম, রাজনৈতিক বিশ্লেষক। আশা করি আপনারা তার কথাগুলো শুনলে যুক্তিপূর্ণ, তার তথ্য কিংবা তার বিশ্লেষণ শুনলে আপনাদের কাছেও যুক্তিপূর্ণই মনে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জিয়া করিম, আপনাকেও শুভেচ্ছা ও স্বাগত। আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি।